কুখ্যাত দুষ্কৃতী সাদ্দামের ঘরে সুড়ঙ্গের খোঁজ। খাটের তলে সুড়ঙ্গ যা গিয়ে পড়েছে খালে, আর সেই খাল আবার মিশেছে ঠাকুরান নদীতে। এই সাদ্দামকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে চালানো হয় গুলিও। পুলিশের হাত থেকে সাদ্দামকে ছিনিয়ে নেয় তার পরিবার। সাদ্দাম সর্দার, প্রতারণা চক্রের মাথা, কুখ্যাত দুষ্কৃতী। সোমবার তাকে ধরতে গিয়ে কুলতলিতে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগও উঠেছে। পরে সেই সাদ্দামের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ, খাটের নিচে গোপন সুড়ঙ্গ। সাদ্দাম সর্দারের বাড়ির ভেতরের যে খাট, সেই খাটের নিচে গুপ্ত সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়েই সরাসরি সে পাশের যে খাল রয়েছে সেই খাল দিয়ে সে বেরিয়ে যেতে পারত। এবং পুলিশ যেটা মনে করছেন, বিভিন্ন সময় পুলিশ যখন তার বাড়িতে রেড করতে আসতেন সেই সময় এই সুড়ঙ্গ ব্যবহার করতেন। এই যে সুড়ঙ্গর বাইরের আউটলেট করা রয়েছে, এই সুড়ঙ্গ দিয়ে সে সরাসরি পাশের যে খাল রয়েছে সেই খাল পার হয়ে যে মাঠ রয়েছে সেই জলাজমি দিয়ে বিভিন্ন এলাকায় পালাতেন। লম্বায় 40 থেকে 42 ফুট, চওড়ায় 5 ফুট। হামাগুড়ি দিয়ে যেতে হবে। সাদ্দামের ঘরে খাটের নিচ থেকে সুড়ঙ্গ গিয়ে মিশেছে বাড়ির পাশের কাঁকড়ার খালে। এই খাল 1 কিলোমিটার দূরে গিয়ে মিশেছে ঠাকুরান নদীতে। স্থানীয়দের দাবি, বাড়ির পাশে খালে অনেক সময় ছোট ডিঙি নৌকো দাঁড়িয়ে থাকতে দেখা যেত। পুলিশের সন্দেহ, ডিঙিতে চেপে যাতে পালানো যায় তাই এরকম ব্যবস্থা করে রেখেছিল সাদ্দাম। পুলিশ সূত্রে এটাও জানা যাচ্ছে, এই যে আউটলেট অর্থাৎ এই সুড়ঙ্গের যে আউটলেট, সেই আউটলেটের পাশে একটি সবসময় নৌকা থাকতো, অর্থাৎ ডিঙি নৌকাও উপস্থিত থাকতো। নদী পার, এই যে খাল রয়েছে সেই খাল পার করে তারা জলাজমি দিয়ে বিভিন্ন এলাকায় পালাতে সক্ষম হতেন। এই সুড়ঙ্গের পিছনে আরো কোন রহস্য রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মন্ডল, নিউজ 18 বাংলা, কুলতলি। ইউটিউব দেখে বোমা বানিয়ে গ্রেফতার। বোমা বানিয়ে পরীক্ষামূলক বিস্ফোরণ। জয়নগরের যুবককে গ্রেফতার করল পুলিশ। বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। ধৃত প্রবীরকে আজ আদালতে পেশ করা হবে। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো কথা বলবো। অর্পণ, অত্যন্ত চাঞ্চল্যকর এই খবর। ইউটিউব দেখে বোমা বানাতে চেষ্টা করেছিল এই যুবক, কেন, কি জানা যাচ্ছে? বাড়ির লোকজন কি বলছেন? তারা জানতেন যে এরকম একটা চেষ্টা চালাচ্ছে ঘরের ছেলে? একদম পরিবারের সঙ্গে আমরা কথা বলেছিলাম। পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, এই যুবক অধিকাংশ সময় মোবাইলে আসক্ত থাকতেন। বাড়ির সঙ্গে সেইভাবে কারোর সঙ্গেই কথা বলতেন না, এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মোবাইলের সঙ্গেই তার কথাবার্তা, এবং সে মোবাইলে গেম খেলতেন কি সে কোনো জিনিস দেখছেন এমন ভাবেই সে চলতো। এলাকার মানুষের সঙ্গে সেই মতো কোনো রকম কথাবার্তা বলেননি। কিন্তু এই এলাকায়, জয়নগরের মতো এলাকায়, সেখানে পরপর বোমা শব্দ হয়, এবং বোমা মারার এই শব্দের পরেই এলাকার মানুষজন থানার পুলিশকে খবর দেন। থানার পুলিশ যখন তাকে হাতে নাতে গ্রেফতার করে, এবং তার কাছ থেকে বাইকেই বেশ কিছু বোমা বাঁধার সরঞ্জাম মেলে। মানে এই যে বোমাগুলো বানানোর পরে কি টেস্ট করার চেষ্টা করছিল এই প্রবীর? একদমই পুলিশ জানানো হচ্ছে, একদম এলাকায়, জয়নগর এলাকার তিনি পাড়া, সেইখানেই পাড়ার মধ্যেই সে এই বোমা বেঁধে সেখানে পরীক্ষামূলকভাবে টেস্ট করতে যায়, এবং সেখানে দুটি শব্দ হয়, বোমা ফাটার দুটি শব্দ হয়। এরপরেই গ্রামের এলাকার যে মানুষজন রয়েছেন তারা পুলিশকে খবর দিলে পুলিশ তখন তাকে অর্পণ, এই যে বোমা বাঁধতে গিয়ে মানে পরীক্ষামূলক ভাবে বোমাগুলো যে ফেটে যায়, সেই সময় আওয়াজ পেয়েছেন। স্থানীয় লোকজন কি বলছেন শুনুন। রাত্রে 11:30 যখন বাজে, তখন দুটো বোমার আওয়াজ আমরা শুনতে পাই। চারিদিকটা একদম পুরো ধোঁয়ায় হয়ে গেছে, কুয়াশার মতো, মানে কিছুই দেখা যাচ্ছিল না। তারপরে দেখলাম যে আমাদের বাড়ির এই যে পিছনে যে রাস্তাটা রয়েছে, রাস্তা দিয়ে একটা ছেলে হাফ প্যান্ট পরা, গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, গামছা গায়ে, বোমাটা ফেটেছে কিনা ও দেখে আমাদের এই বাড়ির মধ্যে দিয়ে চলে গেল। তারপরে পুলিশ এলো, এসে ওদের বাড়িতে গেল, ছেলেটাদের বাড়িতে গেল, যে ওর মাকে জিজ্ঞাসা করলো, ওর মা ছিল না সম্ভবত, এইটুকুই শুনতে পাই।
ইউটিউব দেখে বোমা বানানোর চেষ্টা, তাতেই গ্রেফতার এক যুবক। ধৃতের দিদি ঝর্ণা চ্যাটার্জি, তার বক্তব্য শুনুন। কি দেখে করেছে? ইউটিউব থেকে হয়তো করেছে, ছোট বাচ্চা খেলতে গেলে কি বোম বানিয়েছে, কি বারুদ ফারুদ নিয়ে কি দড়ি টড়ি দিয়ে বানিয়েছে, বানিয়ে দেখছি যেমন কেমন লাগে, আমি বানাতে পারি কিনা। যেমন চকলেট বোম যেরকম পুজোতে কালী পুজো ফাটাই, হয়তো সেরকম বানিয়েছে। ওর কি খুব মোবাইলের নেশা ছিল? মোবাইল একা থাকে মানে বুঝতেই পারছেন, সবসময় মোবাইল, এখন সবার হাতে মোবাইল। কোনো শব্দ টব্দ পেয়েছিলেন? হ্যাঁ, আওয়াজ পেয়েছিলাম, ওটা একটা সাউন্ড পেয়েছিলাম, একবারই আমি পেয়েছিলাম একটা সাউন্ড। এই যে মশলা টসলাগুলো এনেছিল বা বোমা তৈরি দড়ি টড়ি এগুলো আপনারা জানতেন, দেখেছেন আগে? না কোনোদিন দেখিনি, ও ঘরে কাউকে ঢুকতেই দেয় না, ওটাই আমার ভাইয়ের ঘর। ঘরের মানুষ বুঝতেই পারেননি, ঘরের পরিবার পরিজন তারা বুঝতেই পারেনি যে এভাবে বোমা তৈরির চেষ্টা করছে প্রবীর। কাউন্সিলর এলাকার কি বলছেন শুনুন। আমার ঠিক ইউটিউব থেকে করেছে বলে আমার ঠিক মনে হয় না, কারণ এটা বর্ডার এরিয়া। মন্দিরবাজার থানা এলাকায় অনেক দুষ্কৃতী তারা এইসব কাণ্ড কারখানা ঘটিয়ে থাকে। আমার মনে হয় পুলিশ যদি যথাযথভাবে তদন্ত করে তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজ তাদের বন্ধ হবে। চাকরি বাতিলের স্থগিতাদেশ বহাল, এই মুহূর্তের খবর। চাকরি বাতিল মামলার শুনানি পিছলো 3 সপ্তাহ পর, মামলার চূড়ান্ত শুনানি। 26,000 চাকরি বাতিল করে হাইকোর্ট, চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল, কিন্তু সেই স্থগিতাদেশ আপাতত বহাল থাকছে। মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন। মৈত্রেয়ী, কি হলো আজ? দেখো, আজকে শুনানি ছিল এই এসএসসি দুর্নীতি মামলার, এবং সেখানে আজকে যেহেতু সুপ্রিম কোর্টে একটি বড় মামলা রয়েছে যেটা ইনকাম ট্যাক্সের সঙ্গে জড়িত, সেই কারণে মূল যে এসএসসি মামলা রয়েছে সেই মামলাকে আজকে পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আজকের মামলাটিকে, এবং সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিজিআই অর্থাৎ ডিওয়াই চন্দ্রচূড় সদস্যের বেঞ্চ তারা বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে দেন, এবং সেই ক্যাটাগরিগুলো কি কি, এবং সেই ক্যাটাগরিতে কাউন্টার ফাইল করতে বলা হয়। অর্থাৎ সরকার এখানে যেহেতু একাধিক পক্ষ রয়েছে এবং প্রত্যেকটি পক্ষেরই বক্তব্য শোনার প্রয়োজন রয়েছে, প্রত্যেকটি পক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত বেশ কিছু পক্ষের তরফ থেকে কোনো কাউন্টার ফাইল করা হয়নি। ফলে সুপ্রিম কোর্ট চেয়েছে যে যারা কাউন্টার বক্তব্য, অর্থাৎ এই যে রায়ের বিপক্ষে যারা কাউন্টার বক্তব্য যারা পেশ করবে তাদেরকে কাউন্টার বক্তব্য পেশ করার জন্য সময় দেওয়া হোক। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে বেশ কিছু ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে। তার মধ্যে সরকার একটি ক্যাটাগরি, এসএসসি একটি ক্যাটাগরি, যারা আসল রিট পিটিশনার ছিলেন, অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং রূপসী যুদ্ধি যারা অরিজিনাল পিটিশনার, তারা যাদের চাকরি খারিজ হচ্ছে, তারা যাদের বিরুদ্ধে ব্যবস্থা যারা এখনো পর্যন্ত যাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এছাড়াও সিবিআই যাদের ভেরিফিকেশন হয়নি, যারা হুইসেল ব্লোয়ার ছিল, এই সমস্ত ক্যাটাগরিকে তারা আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছেন, এবং তাদের তরফ থেকে কিছু নোডাল অফিসার, কিছু আইনজীবীকে নোডাল অফিসার হিসেবে অ্যাপয়েন্ট করে দেওয়া হয়েছে। তারা এই কাউন্টার বক্তব্য, অর্থাৎ প্রত্যেকের কিছু বয়ান রয়েছে তার ডিজিটাল বক্তব্য, সেটা আগামী 2 সপ্তাহের মধ্যে তারা রেকর্ড করবেন, এবং সেই বক্তব্য রেকর্ড করে তারা সেটা পাঠাবে, সেটা জমা দেবেন সুপ্রিম কোর্টের কাছে, এবং 3 সপ্তাহের মাথায় চূড়ান্ত শুনানি হবে এসএসসি মামলার। অর্থাৎ এখনো পর্যন্ত 25,573 জনের যে চাকরি খারিজের যে বিষয়, সেটি আরো অন্তত 3 সপ্তাহ পর্যন্ত বহাল থাকছে। 3 সপ্তাহের মাথায় চূড়ান্ত শুনানি হবে এই মামলার, এবং তারপরেই সব এ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ চূড়ান্ত শুনানির পরে সব ক্ষেত্রের বক্তব্য শোনার পরে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিজিআই ডিওয়াই চন্দ্রচূড়ের শীর্ষক ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ মৈত্রেয়ী।